জন মিলিংটন সিঞ্জারের রাইডার্স টু দ্য সি এটা কিন্তু শুধু একটা নাটক নয়, এটা আসলে এক পরিবারের টিকে থাকার লড়াইয়ের একটা অসাধারণ গল্প। চলুন আমরা একটু ঘুরে আসি আয়ারল্যান্ডের সেই প্রত্যন্ত অ্যারান দ্বীপপুঞ্জ থেকে, যেখানে সমুদ্রই হলো জীবন, আবার সেই সমুদ্রই কিন্তু মৃত্যু। নাটকের ঠিক কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্র মৌরিয়ার মুখ থেকে আসা এই কথাগুলো দিয়ে আলোচনাটা শুরু করা যাক। এই একটা বাক্যই যেন পুরো নাটকের সুরটা ঠিক করে দেয়। এখানে আছে এক গভীর বিষণ্ণতা আর নিয়তির কাছে নিজেকে সঁপে দেওয়ার একটা গল্প। নাটকের জগৎটা একবার কল্পনা করা যাক। দ্বীপের উপর ছোট্ট একটা কুঁড়েঘর, আর তার সামনেই বিশাল উত্তাল সমুদ্র। এই সমুদ্রই তাদের রুটিরুজি, আবার এই সমুদ্রই তাদের সবচেয়ে বড় শত্রু। জীবন যেমন দেয়, ঠিক তেমনি কেড়েও নেয়। এই নাটকের গল্পটা যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে একটা শব্দ কিন্তু মাথায় রাখতেই হবে, আর সেটা হলো নিয়তিবাদ। মানে সোজা কথায় সবকিছুই আগে থেকে ঠিক করা আছে, মানুষের হাতে আসলে কিছুই নেই। দেখুন, ওই দ্বীপের মানুষদের কাছে এটা কিন্তু কোনো বড় ফিলোসফি বা দর্শন নয়, এটাই ছিল তাদের জীবনের কঠিন সত্যি। আর এই যে পরিবারটার কথা আমরা বলছি, তাদের প্রত্যেকটা সদস্য মনে হয় যেন এই অদৃশ্য নিয়তির জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা। তো এই ঝড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটা পরিবার। প্রথমেই আলাপ করা যাক মৌরিয়ার সাথে, সেই মা যিনি এর মধ্যেই তার স্বামী, শ্বশুর আর ছয়জন ছেলেকে সমুদ্রে হারিয়ে ফেলেছেন। তার দুই মেয়ে ক্যাথলিন আর নোরা, একদিকে শোক আর অন্যদিকে সংসারের প্রয়োজন, এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে যাচ্ছে। আর সবশেষে আছে বার্টলি, পরিবারের একমাত্র জীবিত পুরুষ, যার কাঁধেই এখন সমস্ত দায়িত্ব। নাটকের আসল যে টানাপোড়েন সেটা শুরু হয় ঠিক তখনই, যখন পরিবারের শেষ ছেলে বার্টলি মায়ের সমস্ত বারণ, সমস্ত আপত্তি উড়িয়ে দিয়ে সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই একটা সিদ্ধান্তই যেন এক ভয়ঙ্কর পরিণতির দিকে পুরো গল্পটাকে ঠেলে নিয়ে যায়। ঘরের ভেতরেও কিন্তু একদম শান্তি নেই, বরং সেখানে চলছে এক চাপা আতঙ্ক। ক্যাথলিন আর নোরা একটা কাপড়ের পুঁটলি লুকিয়ে রেখেছে, কারণ তারা নিশ্চিত হতে চায় যে তাদের আরেক ভাই মাইকেল, সেও সমুদ্রে হারিয়েছে কিনা। কিন্তু এই সত্যিটা তারা তাদের মায়ের সামনে আনতে ভয় পাচ্ছে। মানে একই সাথে দুটো শোকের আশঙ্কা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। মৌরিয়ার এই আকুতিটা একবার শুনুন, তার প্রত্যেকটা কথাই যেন ভয় আর অসহায়ত্ব ফুটে উঠছে। তিনি তো জানেন সমুদ্র কতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু তার শেষ সম্বল, তার একমাত্র বেঁচে থাকা ছেলে, সে তার কথা শুনতেই রাজি নয়। কিন্তু মায়ের এই আকুতির জবাবে মেয়ে ক্যাথলিনের কথাটা ভাবুন। কথাটা শুনতে কঠিন লাগলেও এটাই কিন্তু বাস্তব। সে জানে এটাই তাদের জীবন, পুরুষদের সমুদ্রে যেতেই হবে, কারণ ওটা ছাড়া তাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। এটাই তাদের জীবনের নির্মম সত্যি। এরপর যা ঘটল তা এক কথায় এক ভয়ঙ্কর অশুভ লক্ষণ। বার্টলি মায়ের আশীর্বাদ না নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল। তাদের সমাজে এর চেয়ে বড় অমঙ্গল আর কিছুই হতে পারে না। মৌরিয়াকে তখন এক টুকরো রুটি নিয়ে তার ছেলের পেছনে পাঠানো হয়, যদি কোনোভাবে এই অমঙ্গলের প্রভাব কাটানো যায় এই আশায়। আর এরপরই আসে নাটকের সেই মোড় ঘোরানো মুহূর্তটা। মৌরিয়া ফিরে আসে, কিন্তু সে বার্টলিকে আশীর্বাদ দিতে পারেনি, কারণ সে এমন কিছু দেখেছে যার সবকিছু ওলটপালট করে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, মৌরিয়া ঠিক কি এমন দেখেছিল যা তাকে এতটা স্তব্ধ করে দিয়েছে? মৌরিয়া যা দেখেছিল সেটা কোনো সাধারণ দৃশ্য ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর দর্শন। সে দেখে তার জীবিত ছেলে বার্টলির ঘোড়ার ঠিক পেছনেই আরেকটা ঘোড়ায় চড়ে আসছে তার মৃত ছেলে মাইকেলের আত্মা। আর মৌরিয়ার কাছে এর মানে একটাই, বার্টলির মৃত্যু নিশ্চিত। নিয়তি যেন তার শেষ রায়টা জানিয়ে দিল। আর এখান থেকেই নাটকটা তার সেই অবশ্যম্ভাবী পরিণতির দিকে ছুটে চলে। মৌরিয়ার দেখা সেই ভয়ঙ্কর দর্শন আর পরিবারের সবচেয়ে বড় ভয়, এই দুটোই এখন সত্যি হতে চলেছে। একদিকে যখন বার্টলির জন্য আতঙ্ক বাড়ছে, ঠিক সেই মুহূর্তে আর একটা সত্যি তাদের সামনে এসে দাঁড়ায়। ক্যাথলিন আর নোরা সেই লুকিয়ে রাখা কাপড়ের পুটলিটা খোলে, আর মোজার ভুল ফোড় গুণে আর শার্টের কাপড়ের টুকরো মিলিয়ে তারা 100% নিশ্চিত হয় তাদের ভাই মাইকেল আর বেঁচে নেই। এক ভাইয়ের মৃত্যুর শোক যখন চলছে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে আরেকটা ভয়ঙ্কর সত্যি। গ্রামবাসীরা বার্টলির নিথর দেহ নিয়ে ঘরে ঢোকে। মৌরিয়ার দেখা সেই অশুভ দর্শন এক মুহূর্তের মধ্যে যেন বাস্তবে পরিণত হল। 8 সংখ্যাটা শুনতে খুব ছোট, তাই না? কিন্তু এই একটা সংখ্যার পেছনে কি লুকিয়ে আছে ভাবা যায়? এই 8 জন হল মৌরিয়ার পরিবারের পুরুষ সদস্য। তার স্বামী, তার শ্বশুর আর তার 6টা ছেলে সব্বাইকে কেড়ে নিয়েছে ওই সর্বনাশার সমুদ্র। মানে একটা গোটা পরিবার প্রায় শেষ।
একটা সংখ্যার আড়ালে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শূন্যতা। কিন্তু সবকিছু হারানোর পর মৌরিয়া যে প্রতিক্রিয়া তা সবাইকে অবাক করে দেয়। তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েননি, বরং তার মধ্যে নেমে আসে এক গভীর বরফ শীতল শান্তি। আর এটাই হয়তো নাটকের সবচেয়ে শক্তিশালী আর আশ্চর্য এক মুহূর্ত। তার শেষ কথাগুলোর মধ্যে কোনো বিলাপ নেই, বরং আছে এক অদ্ভুত মুক্তি। কারণ তার তো হারানোর আর কিছুই বাকি নেই, তাই ভয়ও শেষ। যে অবিরাম চিন্তা আর প্রার্থনা তার জীবনটাকে ঘিরে রেখেছিল, আজ যেন তা থেকে সে পুরোপুরি মুক্ত। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, মৌরিয়ার এই চরম শান্ত অবস্থাকে কি বলা যায়? এটা কি ভাগ্যের কাছে চূড়ান্ত পরাজয়, নাকি সব জাগতিক বন্ধন থেকে চিরমুক্তি? এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রেখেই নাটকটি শেষ হয়, যা মানুষের সহনশীলতা আর নিয়তির এক গভীর এবং অস্পষ্ট বার্তা দিয়ে যায়।